বাবার হাত থেকে বেঁচে ওরা এখানে পালিয়ে এসেছিল, কিন্তু বাবা ভয় পেয়ে গেল যদি ওরা বাবাকে ধরিয়ে দেয়। সেই জন্য ওদেরকে বিষ খাইয়ে মেরে ফেলারও চেষ্টা করেছিল। ও মা গো! কিন্তু এদের কপাল ভালো ছিল তাই বেঁচে গেল। তাও ওরা হাল ছাড়েনি, একটা নতুন উপায় বের করলো। চালাকি করে মালতীকে হসপিটালে ডেকে ব্লাড স্যাম্পল নিয়ে নেয়, তারপরে আমার ব্লাড স্যাম্পলের সাথে সেটা বদলে দেয় যাতে ডিএনএ রিপোর্ট বদলে যায়। কিন্তু এত সব কিছুর পরে আমার ব্লাড রিপোর্ট নেগেটিভ এলো, এটাই অবাক লাগছে। শোনো, ল্যাব টেকনিশিয়ানের কাছে গিয়ে ওর বাবা ব্লাড স্যাম্পল চেঞ্জ করার কথা বলেছিল, আমি শুনে ফেলেছিলাম। আর তারপর চিফ ডক্টরের কাছে গিয়ে আমি সব ঘটনা পরিষ্কার করে বললাম। তারপর উনি ঠিক ব্লাড স্যাম্পল নিয়ে গিয়ে আমার কথা অনুযায়ী মালতীর ব্লাড স্যাম্পল টেস্ট করিয়েছিলেন। হসপিটালের ল্যাব টেকনিশিয়ানকে টাকার লোভ দেখানো হয়েছিল যাতে ও রিপোর্ট বদলে ফেলে। গঙ্গা আমাকে বলার পরে আমি খেয়াল রাখি যাতে রিপোর্ট না বদলে যায়। এটাই হলো মালতীর ডিএনএ রিপোর্ট। এটা অরুণের ডিএনএর সঙ্গে ম্যাচ করে গেছে। অরুণের সঙ্গে মালতীর যে রক্তের সম্পর্ক রয়েছে এটাই রিপোর্টে বলছে। বাবার সাথে সংসার করেছিলেন যে আসল রমাপ্রভা উনি, আর ও ওনার মেয়ে মালতী। সত্যনারায়ণ ওদের সাথে যা যা অন্যায় করেছে তা বলার জন্যই ওনারা এ বাড়িতে এসেছিলেন, কিন্তু তখন কোনো সাক্ষী না থাকার জন্য এরা ওদেরকে প্রাণ নিয়ে নেওয়ার হুমকি দেয়। এদের জন্য ভয় পেয়ে ওনারা এতদিন ধরে চুপ করেছিলেন। শোনো, এই সমস্ত কাজের জন্য ওই সত্যনারায়ণ দায়ী, ওকে একদম ছাড়বে না তুমি। সেরকম ভাবে কি দেখছো কাকু? অরুণ, আমি একজন পুলিশ। যারা ভালো মানুষ নয় তাদের চোখ দেখলে আমি বুঝতে পারি। এই বার্মার আত্মীয়দের উপরে তুই কিন্তু ভরসা করিস না। আমি এগুলো বলছি তোকে শুধুমাত্র অনুমান। সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অরুণ, আমি কি এরকম কিছু করতে পারি বলো? এত সব হওয়ার পরে তোকে বিশ্বাস করব অতটাও পাগল নই আমি। তোর টাকা লাগলে তুই আমায় বলতি, তোর যত টাকা দরকার আমি তোকে দিতাম। সবাই মিলে আমাকে বোঝানোর পরেও আমি তোকে প্রত্যেকবার বিশ্বাস করেছি, তাও তুই আমায় ঠকালি। আমার উপরে হাত তুললি তুই? হ্যাঁ, তোকে আমি ছাড়বো না। দাঁড়া। তোর খুব সাহস, তাই না? আমার সামনে আমার ভাইপোর গায়ে তুই হাত দিস? তোর ওই হাত আমি ভেঙে রেখে দেবো। এই এই কিরণ, ধর তো একে, এটাকে মেরে বাড়ি থেকে বার করে দে। এই কি বলছিস তুই? হাত দিচ্ছিস তুই, জানিস? এই আমার বরের গায়ে হাত লাগা। এই তুই চুপ কর। নাটকবাজের দলগুলো করো। তোরা কেন ওদেরকে মারছিস? ওরা যা ভুল করেছে তার জন্য পুলিশের হাতে তুলে দে, আইন ওদের শাস্তি আরে দেবে। তুই চুপ করো তো দিদি। এরা আমাদের যেভাবে ঠকিয়েছে না, নিজেদের হাতে মেরে ফেললেও আমাদের শান্তি হবে না। এরা আঙ্কেলের রুমে গেল, তখনই এদের হাতে নাতে ধরিয়ে দিলাম। তাই আমার নামে দোষ দিলি না? তোকে আমি কিছুতেই ছাড়বো না। থামো, দয়া করে তোমরা থামো, ওদেরকে মেরো না। এদেরকে মেরে আমরা কেন পাপের ভাগীদার হব? সত্যটা সবাই তোমরা জানতে পেরেছো। গঙ্গা, ওদেরকে ছেড়ে দিতে বলো মা। শোনো, ওদেরকে ছেড়ে দাও। ওদের সত্যিটা কি তুমি জানতে পেরেছো তো? সেটাই আমাদের কাছে যথেষ্ট। আগে ওদেরকে বাড়ি থেকে বের করে দাও। এরা যা অন্যায় করেছে তার জন্য এদের জেলে পাঠানো উচিত। ওদের শাস্তি পেতে বেশি দিন দেরি হবে না। কিন্তু বৃন্দা আমাদের যা সাহায্য করেছে তার জন্য ওর বাবা মাকে ক্ষমা করে দিলাম। এই গঙ্গা বলছে বলেই আজ আমি তোকে ছেড়ে দিচ্ছি। আর এক মিনিটও তুই এখানে থাকবি না। চলে যা এখান থেকে। যদি আমার চোখের সামনে তুই কোনোদিন পড়েছিস সেদিন তোকে মেরেই ফেলবো আমি। বেরো এখান থেকে। এই দে, বের করে দে ওকে। বেরো, বেরো, যা, বাইরে বার করে দে। বেরো বলছি। বাইরে বার করে দে, যা। এই চত্বরে যেন আর না দেখি তোদের। এই বেরো, আর নিজের মুখ দেখাবি না। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। আসো দিকে, চলো তো। এই আমার দিকে কি তাকাচ্ছিস? মারবো না। এই বেরো। আমরা চলে যাচ্ছি, গায়ে হাত দিবি না বলছি। হ্যাঁ, আর না মেরে এদেরকে বাইরে বার করে দে। সিকিউরিটি, এদেরকে বার করে দাও। এই বেরো এখান থেকে। এই চল যা তো। আর কোনোদিন যদি তোদের এখানে দেখেছি, কি
কি দেখছিস, বেরো এখান থেকে। আপনি যখন গ্রামের নামটা বলেছিলেন তখনই কিন্তু আমার বোঝা উচিত ছিল, কিন্তু তখন আমি বুঝতেই পারিনি আমাদের বাড়ির গুরু নরসিমা স্বামী সে যে আপনাদেরও গুরু তাও আপনি আমাকে বলেছিলেন। আপনাদের চিনতে না পেরে আমাদের বাড়ির কাজের লোকেদের মতো রেখেছি আপনাদের, সেই জন্য আমায় ক্ষমা করে না দেবেন। বাবা, যা হয়েছে ওটার জন্য তোমার কোনো দোষ নেই। আমার ছোটবেলার বন্ধু তোমাকে ঠকাচ্ছিল বলে আমার খুব খারাপ লাগছিল। সব ঠিক হয়ে গেছে, এখন শান্তি পাচ্ছি। সে যাই হোক, তোমরাই যে রমাপ্রভা আর মালতী এ কথা সবাই জানতে পেরেছে, এতেই আমি খুব খুশি হয়েছি। এই সব কিছু তো গঙ্গার জন্যই সম্ভব হলো। এতদিন ধরে যারা আমাদের ঠকাচ্ছিল ওদের আসল রূপটা গঙ্গাই তো আমাদের চেনালো। গঙ্গাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সীতাও আমাকে এই কাজে অনেক সাহায্য করেছে, এই প্রশংসায় কিন্তু ওরও ভাগ আছে। আপনাদের আর আউট হাউসে থাকতে হবে না, এখানেই থাকবেন আপনারা। আসুন বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিন। আসুন মা। চলুন। বাবা, তুমি ঠিক সময়ে আমাদের সবার চোখ খুলে দিয়ে কত বড় আশীর্বাদ করেছো তুমি আমাদের। এই আশীর্বাদ যেন আমাদের ওপর সর্বদাই বজায় রেখো বাবা, তোমায় প্রণাম জানাই। জীবনের জন্য যারা লড়ছে তাদেরকে যে করেই হোক বাঁচাতে হবে, আর সেটা তোর দ্বারাই সম্ভব। পার্বতীপুরের লোকেরা তোকে মান্য করে, তোর ওপর ভরসা করে, তোর পুজো করে। ওদের রক্ষা করার জন্য যখন প্রার্থনা করবে তখন তুই ওদের রক্ষা করবি। আর তুই বরদান দিলে আমার সব ষড়যন্ত্র ভেস্তে যাবে। সেটা যাতে না ঘটে তার জন্য তোর শক্তিকে আমি বেঁধে দেব। তোর শক্তিকে বেঁধে দেওয়ার জন্য এই কালচক্রকে ব্যবহার করব। তুই যখন কিছু করতে পারবি না তখন তোর শক্তি নিয়ে প্রশ্ন উঠবে। তোর সান্নিধ্যে থাকা লোকজনেরা তোর দৈব শক্তির মহিমা নিয়ে প্রশ্ন করবে। তখন আমার কুলদেবী বড়মা তার মহিমা দেখাবে। তোর গ্রামের সবাই যখন তোর সামনে এসে দাঁড়াবে তখন তুই তোর শক্তি প্রয়োগ করতে পারবি না। তোর উপরে এই কস্তুরী হলুদ প্রয়োগ করে তোর শক্তিকে আমি ধরে রাখবো। पद्मनाथाय गुरुवर सुधींद्र काक प्रचंडाय नमो नमः। তোর অসীম শক্তি থাকলেও কোনো একটা কারণের জন্য তুই এখনো সব কিছু সহ্য করছিস। ঠিক এইভাবেই তোকে আরো কিছুদিন সহ্য করতে হবে। তোর সৃষ্টি করা কালচক্র দিয়ে তোকেই দিগ্বন্ধনে বেঁধেছি, আর তোর এই হলুদি বন্ধন থেকে ছাড়া পাওয়ার রাস্তা নেই।
আমাকে ক্ষমা করে দিও গঙ্গা। তুমি আবার কোন ভুলের জন্য ক্ষমা চাইছো আমার কাছে? সত্যনারায়ণের ব্যাপারে তুমি কতবার আমায় বলেছ, কিন্তু আমি তোমার কথা একটাবারও শুনিনি। হঠাৎ করে আসা ওই বদমাশের ওপর আমি ভরসা করে ফেললাম। কিন্তু দুঃখ এটাই যে এতদিন ধরে আমি তোমাকেই ভরসা করিনি। তুমি কতদিন ধরে ওর আসল রূপ জানতে, আর আমাকে কতবার বলেছো ওকে বাড়ি থেকে বার করতে, কিন্তু আমি তোমার কথাই শুনিনি। আমি জানি আমি এর মধ্যে তোমায় খুব কষ্ট দিয়েছি। তোমাকে কত কষ্ট দিলাম, আর নিজেও বোকার মতো কাজ করলাম। যাদের এই পরিবারের সাথে কোনো সম্পর্কই নেই, আমি ভাবছিলাম যে তাদের নামেই অর্ধেক সম্পত্তি লিখে দেব। ঠিক সময় তোমার ওপর দেবী ভর করলো, আর সেই জন্যই এত বড় সত্যিটা জানতে পারলাম। স্ত্রীর কথা না শুনলে যে কত বড় ক্ষতি হতে পারে সেটা আমি আজ বুঝতে পারলাম। এতদিন তোমার কথা শুনিনি, তুমি আমায় ক্ষমা করো গঙ্গা। তুমিও আমাকে ক্ষমা করে দিও। আরে ভুল তো আমি করেছি, তাহলে তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? আব- তুমি একটু আগেই বললে না যে আমার উপর দেবী ভর করেছিলেন? আমার উপর কোনো দেবী ভর করেনি গো। যাদের সাথে কোনো সম্পর্ক নেই তাদের তুমি অর্ধেক সম্পত্তি লিখে দেবে বললে, আর সেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। তাই আমি দেবী ভর করার নাটক করেছিলাম। আর তাছাড়া তুমি অন্নপূর্ণা পিসির কথা রাখার জন্য তুমি বৃন্দার ডিএনএ টেস্ট করানোর কথা বললে, আর আমি মন থেকে সেটাই চেয়েছিলাম। আমার শ্বশুর বাড়ির পরিবারের কোনো রকম অপমান বা ক্ষতি আমি সহ্য করতে পারবো না। আর এরম অবস্থায় ওই সত্যনারায়ণের মতো মিথ্যেবাদীকে কি করে সহ্য করতাম আমি বলো? সেই জন্য আমাদের বাড়ির দেবীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি একটা উপায় বের করলাম, আর তাতেই এই সত্যিটা বেরিয়ে এলো। আমি ভালোর জন্য করেছি ঠিকই, কিন্তু তোমার কাছে মিথ্যে বলেছিলাম, দেবী ভর করেছে বলে নাটক করেছিলাম। সেই জন্যই তোমাকে সরি বলছি। গঙ্গা, তুমি আমার জন্য যা করেছো, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমিও তাই করতাম। তুমি এই আইডিয়াটা বের করলে বলেই তো আমি সত্যিটা জানতে পারলাম গঙ্গা। তুমি যা করেছো তাতে কোনো ভুল নেই গঙ্গা। তুমি কি ওই ষাঁড়গুলোকে কোনোদিন দেখেছো যারা সবকিছুতে মাথা নাড়ায়? হ্যাঁ, ছোটবেলায় তো অনেক দেখেছি। ওদেরকে যাই প্রশ্ন করা হোক না কেন, ওরা শুধু নিজেদের মতো মাথা নেড়ে যায়। দেখতে বেশ মজা লাগে, কিন্তু আজকাল ওরম ষাঁড় আর দেখতেই পাই না। বাড়ির কাছে তো আসেই না। না না, আমাদের ওরকম ষাঁড়ের কোনো দরকার নেই গো। হঠাৎ তুমি এসব কথা বলছো কেন? কি বলতে চাও একটু পরিষ্কার করে বলো না। আরে এত বড় একটা ষাঁড় থাকতে অন্য ষাঁড় লাগবে কেন বলো তো? কি বলছো তুমি? আমাদের পরিবারে তুমি হলে সেই দড়ি ধরার লোক, আর আমি হলাম সেই ষাঁড়। আজ থেকে তুমি যা বলবে কোনো প্রতিবাদ না করে আমি এরকম ভাবে মাথা নাড়িয়ে যাব। এই তুমি এত হাসছো কেন? স্ত্রীর কথা মানতে হবে ঠিকই, কিন্তু তার আগে ঠিক না ভুল সেটাও বিচার করতে হবে। আমার বউ যা বলে তা কখনো ভুল হতেই পারে না। শোনো, তুমি আমার মুড বদলাবার আগে একটা খুব জরুরি কথা তোমায় বলার আছে। হ্যাঁ বলো, কি বলবে? রমাপ্রভার মালতী কে না জেনে ওদেরকে কাজের লোকের মতো রেখে ওদেরকে অনেক কষ্ট দিয়েছি আমরা। ওদের মন ভালো করার জন্য আমরা কিছু একটা করলে কেমন হয়? আমায় কি করতে হবে সেটা তুমিই আমায় বলে দাও। বাবা যদি থাকতেন তাহলে যা যা করতেন আমাদেরও তাই করতে হবে। কি করতে হবে সেটা তো তুমি বলে দিলে। কালকেই ওদেরকে খুশি করার জন্য আমি কিছু একটা করবই, ঠিক আছে?
নারী তো পাওয়াই যাচ্ছে না। মনে হয় না ঠিক করতে এমএলএ এসেছেন বলে মনে হচ্ছে। এটা আবার কি হলো বলো তো? কে এসছে? নমস্কার। হয়ে গেল দেখুন না আমাদের গ্রামের সবাইকে কোনো বিষাক্ত জন্তু কামড়েছে। সবাই কেমন আছে? কিছুই তো বুঝতে পারছি না যে কেন এইসব হচ্ছে। এরকম অনেকজনকেই কিসে কামড়েছে। বৈদ্যমশাই এদের সবাইকে ওষুধ দিয়েছে, কিন্তু কিছুতেই বিষ কাটছে না দাদা। গ্রামের ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও কামড়েছে। বৈদ্যমশাই, কি হয়েছে? কোনো বিপদ হবে না তো? সবাইকে বাঁচাতে পারবেন তো? কত বিষের ওষুধ আমি দিয়েছি, কত সাপে কাটা লোকের চিকিৎসা করে আমি সারিয়ে তুলেছি, কিন্তু এই বিষের চিকিৎসা কি করে করব বুঝতে পারছি না। এমন কি কামড়েছে? দাঁতেরও তো কোনো দাগ দেখা যাচ্ছে না, কিন্তু বিষের মাত্রা অনেক বেশি। কত শেকড় বাকড় দিয়ে দেখলাম, কিন্তু বিষ নামছেই না। কি বলছেন বৈদ্যমশাই? এই দেশি চিকিৎসা দিয়ে কিছু হবে না, আপনি বরং কোনো বড় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি এখানকার অবস্থা বলার পর হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তাই নেই। আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। এই, এখানে কার কার কাছে গাড়ি ট্র্যাক্টর আছে এক্ষুনি নিয়ে আসতে বল। সবাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। যা, তাড়াতাড়ি যা। হ্যালো, অ্যাম্বুলেন্স। তাড়াতাড়ি তাড়াতাড়ি। চোখ খোলো, চোখ খোলো তুমি। দিদি ওঠো, ওঠো দিদি। হে ভগবান, হে ভগবান, যতক্ষণ গ্রামের ভেতরে ছিল ততক্ষণ বেঁচে ছিল, গ্রামের বাইরে আসতেই মরে গেল গো। আয় ভগবান, এ কি হলো আমাদের? আরে ওই অ্যাম্বুলেন্সে করে যারা আসছে ওদেরকে বাঁচাতে হবে।
এসো না, এসো না, এখানে এসো না। গ্রামের বাইরে অ্যাম্বুলেন্সকে আনবে না। দয়া করে দাঁড়িয়ে যাও তোমরা। কেন গাড়ি দাঁড় করাচ্ছে? কিছু হবে নিশ্চয়ই। আমাদের গ্রামের সীমানা পেরুলে মারা যাবে। গাড়ি আর ট্রাক্টর পেরিয়েছে বলে সবাই মারা গেছে। কেউ তো অন্তত বাঁচুক। গ্রামের সীমা পেরোবে না, মারা যাবে। আমার কথা শোনো, ফেরত চলে যাও, ফিরে যাও তোমরা, যাও। উনি যা বলছেন ঠিকই বলছেন। সীমার ভেতরে আসার সাথেই এরকম নর্মাল হয়ে গেছে। এর থেকে বেশি এগোনো আমাদের আর ঠিক হবে না। অ্যাম্বুলেন্সটা ঘুরিয়ে নিন দাদা। কি হচ্ছে? এই, কি হলো? অ্যাম্বুলেন্স ঘোরাতে বলছো কেন? আরে দাদা, গ্রামের সীমানাটা পেরুলেই বিষাক্ত জন্তু যাদের কামড়েছে ওরা মারা যাচ্ছে। আগে যারা গাড়িতে ট্রাক্টরে মৃত্যুর সঙ্গে লড়ছিল ওরা মারা গেছে। বাকি লোকেদের যে করেই হোক বাঁচাতে হবে। গ্রামের সীমানা না পেরিয়ে গাড়ি ঘুরিয়ে নাও। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হসপিটালে ফোন করেছি, ডাক্তাররা কেন আসছেন না এখন? নমস্কার, আসুন ডাক্তারবাবু। দেখুন ডাক্তারবাবু কেমন ছটপট করছে। কি করব ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনাকে এদের সবাইকে বাঁচাতে। আমরা দেখছি, আপনি একদম চিন্তা করবেন না, একদম নিশ্চিন্ত থাকুন। আচ্ছা, ডক্টর। ঠিক আছে, চলো, এসো এসো, ওদিকটা দেখো। আসুন ডাক্তারবাবু, আসুন, দেখুন। সিস্টার, ইঞ্জেকশনটা নিয়ে আসো তাড়াতাড়ি। পেশেন্টকে একদম ডিস্টার্ব করবেন না, সবাই একটু দূরে চলে যান। এই নিন ডক্টর। কিছু না হয় আমার সারা জীবনে এরকম কেস আমি দেখিনি। হ্যাঁ স্যার, আমি এরকম এরপর যে কি করবো বুঝতেই পারছি না। ডাক্তারবাবু, কি হয়েছে ডাক্তারবাবু? ওটা যে কিসের বিষ বুঝতে পারছি না। আমরা যতটা ট্রিটমেন্ট করতে পারবো ততটাই চেষ্টা করছি। কিছু একটা করে ওদের বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, আপনাদের ভরসায় আছি। এরকম বিষ আমরা সারা জীবনে দেখিনি। এটা যে কিসের বিষ আমরা বুঝতেই পারছি না। সবাই খুবই খারাপ অবস্থায় আছে। সত্যি বলতে কি, এদেরকে কিভাবে বাঁচাবো বুঝতেই পারছি না। আপনারা এবার গিয়ে দেখুন। কি যে হয়ে গেল দাদা, হে ভগবান।
খুবই ক্রিটিক্যাল সেই ব্যাপারটাই তো বুঝতে পারছি না। কিছু করা গেল ডাক্তারবাবু? এখন সবার পালস ডাউন হয়ে যাচ্ছে, কাউকে বাঁচাতে পারবো না সেটাই মনে হচ্ছে। এখন যা পরিস্থিতি তাতে ভগবানই ভরসা। মা ভিক্ষে দাও মা, ভিক্ষে দাও মা, মা। দেখতে পাচ্ছিস না আমরা এখানে কষ্টে মরছি? যা এখান থেকে, অন্য জায়গায় গিয়ে ভিক্ষা চা। যা বলছি, দেখছিস কি? যা। মা তোর ছেলে কেমন? ভিক্ষা দাও মা, একটু ভিক্ষা দাও মা। ভিক্ষে দেওয়ার মতো পরিস্থিতি এই গ্রামে এখন আর কারোর নেই। কারোর কাছে কিচ্ছু যে এখন তুমি পাবে না। খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দাও মা। হে ভগবান, এ কি? হ্যাঁ? আহারে, এ কি মা? ওই জন্তু তোমাকেও ছাড়লো না? এই গ্রামে সবার শরীরে এই বিষটা ঢুকে গিয়ে তাদের জীবন শেষ করে দিচ্ছে। তোমার কিছু হয়ে যাওয়ার আগে এই গ্রামের ডাক্তারদেরকে তুমি দেখিয়ে নাও মা। আরে এই সবে কেউ ভয় পায় নাকি? আমিও তো এক্ষুনি দেখলাম। এই বিষের চিকিৎসা আমি নিজেই করতে পারবো। আরে দিদি, এটা কি করবো? ঠিক হয়ে গেল তো? ওষুধ খেয়ে নিয়েছি, আর এই দাঁতের দাগও চলে গেছে। দেখো, কি আশ্চর্যের ব্যাপার! কিসের জন্য কি জড়িবুটি খেতে হবে সেটা জানলেই সব ঠিক হয়ে যাবে। এতে আবার আশ্চর্যের কি আছে? যাকগে, এই গ্রামে কেউ কিছু দেবে বলে মনে হচ্ছে না। আমি পাশের গ্রামে গিয়েই ভিক্ষা চাই। শোনো শোনো, তোমাকে অন্য কোথাও যেতে হবে না, তোমার এখানেই কাজ আছে। তুমি এইখানে থাকো আমাদের সঙ্গে, আর আমাদের সমস্যার সমাধান করো। এসো, আরে, আমায় তোমাকে কোথায় তোমাকে নিয়ে যাচ্ছো, পেট মা? ভরে খাবার খাওয়াবো। এসো এসো ওকে নিয়ে এসো, আমার সঙ্গে এসো এসো। চলুন চলুন। আরে আবার অরুণ এইসব শুরু করলো। চুপচাপ বসে থেকে খালি সিনেমা দেখো। অরুণ, আসল রমাপ্রভা আর মালতী যে কে ছিল সেটা তো আমরা জেনেই গেছি, তাই না? আর এটা আমাদের কাছে বেশ বড় খুশির খবর। কিন্তু তা বলে তুমি এত তাড়াতাড়ি সম্পত্তি লিখে দেবে?
ভালো কাজে কখনো বিলম্ব করতে নেই, আমার বাবা শিখিয়েছেন। বাবার কত কথা মেনে চলে। তাছাড়াও এতদিন ধরে আমরা মা আর মালতীকে কাজের লোকেদের মতো রেখেছি। এখন ওদের আসল পরিচয় জানার পর ওদের যেটার উপর অধিকার আছে ভেবেছি সেটাকে ওদের নামে করে দেব। আমাদের জন্য কিছু থাকবে তো নাকি? ওদেরকে যে আমি কতটা সম্মান করি সেটা ওদের নামে সম্পত্তি লিখে দিয়ে বোঝাতে চাই। তোমাকে তো আমরা এই কাজটা করতে বারণ করছি না, শুধু বলছি যে এত তাড়াহুড়ো করে কিছু করতে নেই। হ্যাঁ অরুণ, তোমার বাবা এত কষ্ট করে সম্পত্তি বানিয়েছেন, যা করার চিন্তা ভাবনা করেই করো। অরুণ, ওরা যে এই বাড়িতে থাকছে এটাই যথেষ্ট। ওদেরকে সম্পত্তিটা কি লিখে দেওয়ার কোনো দরকার আছে? না রে অরুণ, ওরা সবাই অনেক কথা বলবে, ওদের কথা কানে নেওয়ার কোনো দরকার নেই। তুই সই করে যা। পিসি, বেশি বিলম্ব করলে মিষ্টিও কিন্তু বিষে পরিণত হয়ে যায়। সঠিক কাজ সবসময় সঠিক সময় মতোই করে দিতে হয়। মালতীকে আমি যা দিতে চাই সেটা এখন দিলে তবেই তার দামটা থাকবে। দয়া করে আমার যা সঠিক মনে হচ্ছে সেটা আমায় করতে দাও। অরুণ, তোমাকে যে কথা বলছি সেটা তুমি শুনছো না, এটা আমাদের খুব খারাপ লাগছে। তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, অনেক ছেলেরা কি করে, বাবার সম্পত্তি মেয়েদের না দিয়ে নিজেরা নিয়ে নেয়। আর অরুণ যে নিজের ভাগ থেকে অর্ধেক সম্পত্তি বোনকে দিচ্ছে, এতে আমাদের গর্ব হওয়া উচিত। ও দিদি, তোমার ভাষণটা বন্ধ করো। আমরা নিজেরা ভালো কাজ করতে না পারলেও অন্যরা যখন ভালো কাজ করে তাকে আটকাতে নেই। ও চুপ করতেই চায় না। নিজের বোনের প্রতি অরুণের ভালোবাসাটা না বুঝতে পারলেও তোমরা এটাকে অবহেলা করো না। ওর নিজের ইচ্ছায় যা করতে চাইছে ওকে করতে দাও, তোমরা ওকে আটকাবে না। এই বাড়িতে মাত্র একজনই আছে যে আমাকে সাপোর্ট করে, সেই জন্য তোমায় ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমরা যা বলবো সেটাই ভুল। নিজের আত্মসম্মান ভুলে পাগলের মতো যারা কথা বলে তাদের আমার ভালো লাগে না, কিন্তু তোর এই উদারতা দেখে আমার খুব ভালো লাগছে অরুণ। তুই দেখি সবকিছু সই করে দিলি, কিন্তু যাদের জন্য সম্পত্তি ভাগ করলি তারা কোথায়? গঙ্গা আর সীতা মিলে ওদেরকে নিতে গেছে, এক্ষুনি চলে আসবে। ডাক্তার বাবু, সবাইকে যে জন্তুটা কামড়েছে ওকেও কামড়েছিল, কিন্তু ও কোনো একটা পাতায় নিজের গায়ে ঘষে নিল আর সেটা খেয়ে নিল। আপনি নিজের চোখে দেখুন, ও ভালো হয়ে গেছে দেখুন। আচ্ছা, এদের কিভাবে চিকিৎসা করব বুঝতে পারছি না, তাই ভগবানই এখন ভরসা। তুমি যে নিজের চিকিৎসা করেছো তা তুমি কি কোথাও শিখেছো? আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, আমি সবকিছু চিকিৎসা জানি না, কিন্তু আমার কোনো অসুবিধা হলে কি ওষুধ খেতে হবে সেটা আমি জানি। তুমি কোনো গাছটার পাতা খেয়ে ঠিক হয়েছো বলে বলেছো সবাইকে, সেই পাতার নাম কি সেটা তো আমাদের জানতে হবে। আমি তার নাম বলতে পারবো না, তবে কোথাও দেখলে গাছ থেকে ছিঁড়ে আমার কাছে রেখে দিই। আমি যে পাতা দিচ্ছি সেটা হলুদের সাথে মিশিয়ে নিয়ে এসে গায়ে মাখান, খাইয়েও দিন, তাহলে এই বিষ একদম কেটে যাবে। নিন, এটা নিয়ে গিয়ে একটু বেটে আনো তোমার। আচ্ছা আচ্ছা, এই চলো সবাই। দেখা যাক এতে কাজ হয় কিনা। হ্যাঁ, ডাক্তার বাবু, এবার নিয়ে গিয়ে সবাইকে দাও মা। এসো এসো, ঠিক আছে। এসো এসো, যাও যাও চলো।
ঠিক হয়ে যাবে বলেই তো অপেক্ষা করছি, মনে হচ্ছে ওষুধটা কাজ করছে। এই তো ভালো হয়ে গেছে, আমাদের মেয়ে ভালো হয়ে গেছে। একদম মিরাকেল, কিছুই বুঝতে পারছি না, দারুণ ব্যাপার। সত্যি, ভগবান সত্যি আছেন, বাঁচাতে পারা গেল না কাউকে, দারুণ ব্যাপার। সবাইকে ভালো করে সত্যি সবাই একদম ভালোভাবে বেঁচে উঠলো, এটাই ভগবান আছে, ভগবান ভগবান আছে, সত্যি ভগবান আমাদের আজকে বাঁচিয়ে দিয়েছে। খুব ভালো ব্যাপার, খুব ভালো ব্যাপার। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ডাক্তারবাবু, সবাই কিন্তু একেবারে সুস্থ হয়ে উঠেছে। আপনি আমাদের অনেক উপকার করেছেন ডাক্তারবাবু। এসব আমাকে কেন, একে বলুন না। এই মেয়েটা না থাকলে সবাইকে বাঁচানো যেত না, কিন্তু প্রথমে ওকে বলুন, ওই কিন্তু বাঁচিয়েছে। মা, আপনি আমাদের বড্ড উপকার করেছেন মা, আপনাকে কোনোদিন ভুলবো না মা। ভগবান আপনার মঙ্গল করুক, আমাদের গ্রামের সবাইকে বাঁচিয়েছেন আপনি, খুব উপকার হলো মা। এবারের মতো আমি বাঁচিয়ে দিলাম, কিন্তু ওই বিষাক্ত জন্তুটা আবার কামড়ালে তখন কি করবেন? আবার কামড়াবে? এমন কথা কেন বলছেন মা? ওই বিষাক্ত জন্তুটার ব্যাপারে কেউ জানে না। একসাথে এতজনকে কামড়েছে মানে এই গ্রামে দেবীর মতের বিরুদ্ধে কিছু একটা হয়েছে। এই গ্রামে যাতে কোনো রোগ না আসতে পারে তাই পূর্বপুরুষরা গ্রামে দেবীর মন্দির বানায়। আপনারা নিশ্চয়ই কিছু ভুল কাজ করেছেন, তাই শাস্তি দিতে দেবী এটা করছেন। গ্রামের ভেতরে থাকা দেবী মায়ের পুজো করার ক্ষেত্রে আমরা অবহেলা করছি। হ্যাঁ মা, আমি দেবী মায়ের মন্দিরের পুরোহিত। আষাঢ় মাসে দেবী মায়ের পুজো করে উৎসবও করি আমরা। ওই দেবী মা কয়েক বছর আগে এই গ্রামে এসেছেন। এই গ্রামের পশ্চিম দিকে একটা দেবীর মন্দির আছে না, ওই দেবীর অনেকদিন পুজো হয়নি মনে হচ্ছে। এই মহিলা জঙ্গলের দেবীর ব্যাপারে কি বলছেন? হ্যাঁ মা, তুমি যেমন বলছো একজন জঙ্গলের দেবী আছেন, কিন্তু ওখানে সাপ থাকার কারণে আমাদের পূর্বপুরুষরা ওখানে যেতে বারণ করেছেন। এই জন্যই দেবী ওখানে এমনিই পড়ে ওই আছেন। জঙ্গলের দেবীকে আপনারা এতদিন পুজো করেননি, সেই জন্যই উনি রেগে গেছেন আর আপনাদের গ্রামে এই বিষাক্ত জন্তুটাকে পাঠিয়েছেন। উনি যা বলছেন সেটা সত্যি হতে পারে। প্রথমে গ্রামের সবাই গিয়ে ওনার কি চাই সেটা জিজ্ঞেস করুন। তখন দেবী কারোর ওপর ভর করে এসে কি চাই বলবেন, তারপরেই সব ঠিক হয়ে যাবে। যা হয়েছে এটাই শেষবার, আর কোনোদিন এমনটা হবে না। হ্যাঁ, যান আপনারা সবাই মিলে দেবীর কাছে যান। যাব মা, আমাদের সবাইকে আপনিই বাঁচিয়েছেন, আপনার কথাকে সম্মান দেব আমরা। এক্ষুনি সবাইকে নিয়ে জঙ্গলের দেবীর কাছে যাব। শোনো সবাই, শোনো, গ্রামের সবাই মন দিয়ে শোনো। গ্রামে যে বিষাক্ত জন্তুটা দেখা দিয়েছে, জঙ্গলের দেবীর অপমান করা হয়েছে বলেই এরকমটা হয়েছে মনে করা হচ্ছে। জঙ্গলের দেবীকে বহুদিন ধরে পুজো না করার কারণে জঙ্গলের দেবীকে গিয়ে পুজো করতে হবে, এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গ্রামের মঙ্গলের জন্য জঙ্গলের দেবীর মন্দিরের সামনে সবাইকে আসতে বলা হচ্ছে। শোনো শোনো শোনো। সম্পত্তি সব হাত থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ,
এসো মা, এসো মা, আয় মালতী। এই নিন। গঙ্গা আর সীতা তোমাদেরকে সব বলেছে আশা করছি। বলেছে বাবা। না বলে কি থাকবেও? বাবার নামে যে সম্পত্তি ছিল সেটা দুভাগে ভাগ করে আমি অর্ধেকটা মালতীর নামে করে দিয়েছি। এখন পেপারসে মালতীকে শুধু সই করতে হবে। মালতী একবার এতে সই করে দিলে আমি কালই এটা রেজিস্ট্রেশন করিয়ে দেবো। মা, মালতীকে বলো এতে সই করে দিতে। এনাও মা। এটা কি করছে? এটা কি করছেন উনি? দিদি কিছু বলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এই সম্পত্তির লোভে এখানে আসিনি। তোমাকে আমি বিপদের হাত থেকে বাঁচাবার জন্য এখানে এসেছিলাম। তোমার সম্পত্তি যাতে অন্যের হাতে না চলে যায় তার জন্য এসেছিলাম। এখন মালতীর নামে সব সম্পত্তি লিখে দেওয়াটা কি তোমার ঠিক হচ্ছে? মা, মালতী যেদিন থেকে বাবার মেয়ে হয়ে জন্মেছে সেদিন থেকে বাবার সবকিছুর ওপর ওর অধিকার রয়েছে। ওকে যে তুমি তোমার বোনের জায়গায় বসিয়েছো না, এটাই যথেষ্ট।